রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। দর্শক দেখতে পাচ্ছেন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে যেভাবে ধরা হচ্ছে সেই সিসিটিভি ফুটেজও এই মুহূর্তে ভাইরাল হয়েছে। এদিকে আজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 100 কোটি টাকা সহ বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল তারেক রহমানের সহযোগিতায় এইবার বিএনপি দলও বিপদের মুখে পড়েছে। ততক্ষণ তিনি দায়মুক্তি পাবেন যতক্ষণ তিনি দায়িত্বে আছেন। এরপরে তার আর কোনো দায়মুক্তি থাকবে না যদি তিনি পদত্যাগ করেন অথবা তিনি চাকরি থেকে অব্যাহতি পান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা। রাজনীতি ও ক্ষমতার ট্র্যাজেডিতে সময়ের চাকা যখন ঘুরে যায় তখন অতীতে তৈরি করা সমস্ত অন্যায় আর ষড়যন্ত্র কিভাবে বুমেরাং হয়ে নিজের দিকেই ফিরে আসে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বর্তমান পরিণতি যেন তারই এক জীবন্ত দলিল। গতকালের শত্রুকে আজ বুকে টেনে নিচ্ছে বিএনপি। দর্শক, শাহাবুদ্দিন চুপ্পুর আমল নামা ঘাঁটলে এমন সব গা শিউরে ওঠা দুর্নীতি তথ্য বেরিয়ে আসে যা শুনলে আপনিও চমকে যাবেন। আর এই মহা দুর্নীতিবাজকে আইনি সুরক্ষার নামে ছাড় দিলে বিএনপি ভবিষ্যতে কত বড় রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করায় এবার বিএনপি দল বিপদে। আজকে রাষ্ট্রপতি বিমানবন্দরে আটক হয় এবং রাষ্ট্রপতিকে নিয়ে গত কিছুদিন যাবৎ উত্তাল পরিস্থিতি। তিনি পদত্যাগ করার পর থেকেই তার কি অবস্থা হবে, তার ফাঁসি হবে নাকি জেলে যাবে, এইটা নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ আন্দোলন করছিল, কথা বলছিল। এখন সবাই অবাক হয়ে যায় রাষ্ট্রপতির এই অবস্থা দেখে এবং বিমানবন্দরের অবস্থা দেখে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে রাষ্ট্রপতির অবস্থা এবং এই নিয়ে তারেক রহমানও যে বিপদের মুখে পড়েন, বিএনপির অনেক নেতাকর্মীও বিপদে। সবকিছুই আপনাদের সামনে এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে দেখাবো। এরই মধ্যে কয়েকটা গোপন ক্লিপ দেখাবো, বিমানবন্দরের ফুটেজ, সেইটাও দেখতে পারবেন। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত লোক সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কেন গ্রেফতার করা হচ্ছে না? ফ্যাসিবাদী সরকারের এই অন্যতম দোসরকে বাঁচাতে কেন মরিয়া হয়ে উঠেছে খোদ বিএনপি? ক্ষমতার পট পরিবর্তনের পর যে মানুষটির সোজা কারাগারে যাওয়ার কথা ছিল, তিনি কিভাবে বহাল তবিয়তে বিলাসবহুল জীবনযাপন করছেন? নৈপথ্যে কি কোনো বিশাল রাজনৈতিক আতাত, নাকি ক্ষমতার লোভে পড়ে গতকালের শত্রুকে আজ বুকে টেনে নিচ্ছে বিএনপি? দর্শক, শাহাবুদ্দিন চুপ্পুর আমল নামা ঘাঁটলে এমন সব গা শিউরে ওঠা দুর্নীতির তথ্য বেরিয়ে আসে যা শুনলে আপনিও চমকে যাবেন। আর এই মহা দুর্নীতিবাজকে আইনি সুরক্ষার নামে ছাড় দিলে বিএনপি ভবিষ্যতে কত বড় রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে তার এক চমকপ্রদ এবং গভীর বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। তাই পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে তিনি উঠেছেন গুলশানের একটি বিলাসবহুল বাসভবন গ্রিন ভিলায়। আপামর জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লড়াকু সৈনিক, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যখন জোরালো দাবি তুলছে এই ফ্যাসিবাদী দোসরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, ঠিক তখনই এক অবিশ্বাস্য দৃশ্যপট দেখল গোটা জাতি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে জানিয়ে দিলেন, সংবিধান অনুযায়ী চুপ্পুর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া বা তাকে গ্রেফতার করা সম্ভব নয়। এই একটিমাত্র বক্তব্য পুরো দেশের রাজনীতিতে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে চুপ্পুর হাতে দেশের হাজার হাজার কোটি টাকার লুটের সুস্পষ্ট দাগ, তাকে কেন এমন নির্লজ্জভাবে দায়মুক্তি দিচ্ছে বিএনপি? শাহাবুদ্দিন চুপ্পু কেবল শেখ হাসিনার মনোনীত একজন পুতুল বা ডামি রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী লীগের একজন কট্টর এবং পরীক্ষিত সুবিধাভোগী নেতা। তার আসল রূপটি লুকিয়ে আছে তার অতীত কর্মকাণ্ডে। দুর্নীতি দমন কমিশনে বা দুদকে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার সময় থেকেই শুরু হয় তার আসল খেলা। আপনাদের নিশ্চয়ই মনে আছে বহুল আলোচিত পদ্মা সেতু দুর্নীতির কথা। বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতুতে দুর্নীতির স্পষ্ট অভিযোগ তুলেছিল, তখন দুদক কমিশনার হিসেবে এই শাহাবুদ্দিন চুপ্পুই সেই ভয়ঙ্কর দুর্নীতিকে অত্যন্ত সুকৌশলে ধামাচাপা দিয়েছিলেন। শেখ হাসিনাকে খুশি করার সেই পুরস্কার তিনি পেয়েছিলেন হাতে নাতে, যার চূড়ান্ত রূপ ছিল বিনা ভোটে এই রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসে যাওয়া। শুধু কি তাই,
বাংলাদেশের ব্যাংকিং খাতকে ধ্বংস করার অন্যতম প্রধান কারিগর এই চুপ্পু। এসালম গ্রুপের মতো মাফিয়া চক্রকে ইসলামী ব্যাংক দখলে নেয়ার ক্ষেত্রে সরাসরি সহায়তা করেছিলেন তিনি। ব্যাংকটির শেয়ার জালিয়াতি করে হাজার হাজার কোটি টাকা পাচারের যে মহা উৎসব চলেছিল তার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এই ব্যক্তি। এখানেই শেষ নয়, বেসিক ব্যাংকের প্রায় ২৫০০ কোটি টাকা হরিলুটের ঘটনায় দুদক ৫৬টি মামলা করলেও শুধুমাত্র শাহাবুদ্দিন চুপ্পুর সরাসরি হস্তক্ষেপে ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ধরাছোঁয়ার বাইরে থেকে যান। এরপর এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবেও তিনি কোটি কোটি টাকার আর্থিক সুবিধা নিয়েছিলেন। অর্থাৎ দেশের প্রতিটি বড় বড় আর্থিক কেলেঙ্কারির সাথে কোনো না কোনোভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এই চুপ্পুর নাম। আর দুর্নীতির শেকড় ঠিক কত গভীরে তা তার ব্যক্তিগত সম্পদের পাহাড়ের দিকে তাকালেই বোঝা যায়। গুলশানে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম প্রকল্পের আওতায় অন্তত ১.৫ লাখ রিঙ্গিত বিনিয়োগ করে রেসিডেন্সির সুবিধা নেয়া, দুবাইয়ের বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা রাখা, সবই তার অবৈধ আয়ের ফসল। এমনকি দুবাইয়ে ওয়ার্দা জেনারেল ট্রেডিং LLC নামের একটি কোম্পানিতে তার ব্যবসায়িক অংশীদারিত্বের তথ্য ফাঁস হয়েছে। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের মতো গুরুতর অভিযোগও রয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানা এবং ছেলে আরশাদ আদনানের নামেও রয়েছে অঢেল সম্পদ। প্রিয়তমা ও রাজকুমারের মতো বড় বাজেটের সিনেমা প্রযোজনা করে রাতারাতি আলোচনায় আসা তার ছেলের এই বিপুল অর্থের উৎস আসলে কি, তা নিয়ে দেশে বিদেশে রয়েছে হাজারো প্রশ্ন। এত সব ভয়ঙ্কর অভিযোগ, যার বিরুদ্ধে তাকে গ্রেফতারের দাবি ওঠাটাই তো সবচেয়ে স্বাভাবিক বিষয়। কিন্তু তাকে গ্রেফতারের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় যে অজুহাতটি দাঁড় করানো হচ্ছে তা হলো সংবিধানের ৫১ নম্বর অনুচ্ছেদ। বলা হচ্ছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তার কোনো কাজের জন্য তাকে আদালতে জবাবদিহি করতে হবে না এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না। ৫ই আগস্টের পর থেকেই বলছে। আবার আমার হাত দিয়ে শপথ নিছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা বানাইছি। তারপরে উপদেষ্টার পরে ১.৫ মাস পরে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। আর কিসের বিচার করবে, কিসের? আর্টিকেল 51 অব দি কনস্টিটিউশনে পড়ে যায় দেখুক। শাহাবুদ্দিন চুপ্পুর চরম নাটকীয় পতনের পর পুরো বঙ্গভবন এবং জাতীয় সংসদ ঘিরে শুরু হয়েছে রাজনীতির আরেক রুদ্ধশ্বাস মহারণ। বঙ্গভবনের শূন্য সিংহাসনে এবার কে বসতে যাচ্ছেন? চায়ের কাপ থেকে শুরু করে কূটনৈতিক মহলের ড্রয়িং রুম, সর্বত্র এখন একটি মাত্রই প্রশ্ন, হু ইজ দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে এ যাবৎকালের সবচেয়ে জটিল, স্পর্শকাতর এবং মাস্টার স্ট্রোক একটি সিদ্ধান্ত। কারণ তার সামনে এখন জোড়া মহাসংকট। একদিকে দলের ভেতরের দীর্ঘদিনের দলাদলি, পদবঞ্চিতদের ক্ষোভ এবং গ্রুপিং সামলানো, আর অন্যদিকে আগামী দিনের আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক চাপ মোকাবিলা করা। বিশেষ করে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মতো পরাশক্তিগুলো বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজেদের প্রভাব বিস্তারে রীতিমতো ছায়াযুদ্ধে লিপ্ত হয়েছে। এই কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন কোন ট্রাম্প কার্ডটি খেলবেন তা নিয়ে রীতিমতো সরগরম গোটা দেশ। রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি বড় অংশের মতে তারেক রহমানের হাতে থাকা সবচেয়ে মোক্ষম চাল বা সেরা অপশন হতে পারতেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসকে যদি রাষ্ট্রপতির আসনে বসানো যেত, তবে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যকার মনস্তাত্ত্বিক টানাপোড়েন থেকে যেমন সহজেই রেহাই পাওয়া যেত, তেমনি আন্তর্জাতিক পরাশক্তিগুলোর যে কোনো কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সামলানো সরকারের জন্য পানির মতো সহজ হয়ে যেত। পশ্চিমা বিশ্বের সাথে ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত সখ্যতা রয়েছে তা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে বড় ধরনের বিদেশি বিনিয়োগ এবং সমর্থন আদায় করা সম্ভব হতো। তবে সেই সমীকরণ যদি শেষ পর্যন্ত না মেলে, তবে রাজনীতি ও সামরিক বিশ্লেষকরা বেশ কয়েকটি হেভি ওয়েট নাম এবং তাদের রাষ্ট্রপ্রধান হওয়ার পেছনের চাঞ্চল্যকর যুক্তিগুলো সামনে নিয়ে এসেছেন। এই সম্ভাব্য তালিকার একদম শীর্ষে যাকে ঘিরে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা চলছে, তিনি আর কেউ নন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। চুপ্পুর পতনের পর তাকেই বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আপাতত এর চেয়ে নিখুঁত কোনো বিকল্প সরকারের হাতে নেই। তবে তাকে কেবল ভারপ্রাপ্ত না রেখে স্থায়ীভাবে রাষ্ট্রের 23তম রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়াই হতে পারে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু কেন মেজর হাফিজ? যুক্তিটা বেশ স্পষ্ট এবং ওজনদার। প্রথমত, দেশের রাজনৈতিক অঙ্গন এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ পাওয়ার সার্কেল উভয় জায়গাতেই মেজর হাফিজের রয়েছে অগাধ গ্রহণযোগ্যতা। একজন দুঃসাহসী সেনা কর্মকর্তা এবং 4 দশক ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকার সুবাদে মিলিটারি ও পলিটিক্সের এই দুই মেরুর মাঝে তিনি এক বিশ্বস্ত সেতু হিসেবে কাজ করতে পারেন। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আসতে পারে অতি শীঘ্রই। বিএনপির সাথে একটা চুক্তিতে তিনি পদত্যাগ করেছেন, যে সেই চুক্তি হচ্ছে যে তাকে চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যেতে দিতে হবে।
আর তিনি যেহেতু তার রাষ্ট্রপতি পদ এখন আর নেই, একবার বিদেশে যেতে পারলে কশ্চিনকালও তিনি দেশে ফিরবেন না। কেন ফিরবেন না? তাকে দেশে গ্রেপ্তারের দাবি করা হচ্ছে, তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে, ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে, মামলা চলছে, দুদকে তদন্ত চলছে। বাংলাদেশ ব্যাংক যেহেতু এস আলমের দখলে আছে, এই কারণে বাংলাদেশ ব্যাংক নতুনভাবে আলাদাভাবে তদন্ত করবে না বলছে। তাতে কি, আরো বিভিন্ন সংস্থা তদন্ত করবে। এদিকে জামাত এমন ভাবে নড়েচড়ে বসেছে, চুপ্পুর কাছ থেকে ইসলামী ব্যাংকের সমস্ত হিসাব নিকাশ জামাত আদায় করবে। কারণ এই চুপ্পু ইসলামী ব্যাংক দখল ধ্বংস এই প্রক্রিয়ার সাথে জড়িত। কিভাবে কি করেছে, সব নারী নক্ষত্র জামাত বের করে ফেলেছে এবং ফাইলপত্র সব নাড়াচাড়া দিয়েছে, যার ফলে চুপ্পুকে ইসলামী ব্যাংক কাণ্ডেই সর্বপ্রথম ফাঁসতে হবে। আদালতে জামাতের আইনজীবীরা যাচ্ছে, কাগজপত্র সব রেডি করেছে এবং জামাতের আইনজীবীরা ক্লিয়ার ব্যাখ্যা দিয়েছে, প্রেসিডেন্ট সহ নজির সহ ব্যাখ্যা দিয়েছে। অতএব এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। সালাউদ্দিন আহমেদ কথিত সংবিধান মানানি যাই বলুন না কেন, ওটার কোনো দাম নাই। তিনি বলছেন যে ফৌজদারি মামলা করা যায় না, কে বলেছে? রাষ্ট্রপতি থাকা অবস্থা করা যায় না, রাষ্ট্রপতি নাই এখন করা যায়, যে কোনো মামলা করা যায়, তাকে গ্রেপ্তার করা যায়, মোবাইল চুরির মামলা করা যায়, অস্ত্র মামলা করা যায়, এরশাদের বিরুদ্ধে হয়েছিল না, স্বর্ণ চুরির মামলা করা যায়। সাবেক রাষ্ট্রপতি এরশাদকে জেল খাটিয়েছিল বিএনপি সরকার, বলছে যে মামলা করা যায় না। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার ইমিউনিটিস আছে, বাট আফটার রেজাইনেশন অবশ্যই তার বিরুদ্ধে মামলা করা যায়, গ্রেপ্তার করা যায়, জেল খাটানো যায়, ফাঁসিও দেওয়া যায়। তবে এত ডিভিশন পাবেন। রাষ্ট্রপতি অবস্থায় তিনি, সাবেক থাকা অবস্থায় তিনি হিউজ প্রোটোকল পাবেন। ইট ডাজন্ট মিন দ্যাট হি ইজ বিয়ন্ড ল, নেভার। যে দর্শক, জামাতের লোকজন এই প্রেসিডেন্ট সব রেডি করেছে এবং ইসলামী ব্যাংক কাণ্ডে তার যে গোমর, সব ফাইলপত্র রেডি করে কোর্টে যাচ্ছে। এই ইসলামী ব্যাংক কাণ্ডকে কেন্দ্র করেই দেখবেন, বা আরো যেসব অভিযোগ আছে, তাতে কোর্টের কাছ থেকে সর্বপ্রথম জামাত যে অর্ডারটা আনবে চুপ্পুর বিরুদ্ধে, তার দেশ তাকে নিষেধাজ্ঞা, তারপরে ধীরে ধীরে গ্রেপ্তার, বা ওটা পরে পরোয়ানা জারি তদন্তের পর। কারণ রাষ্ট্রপতিকে চাইলেই তো তদন্তের আগে গ্রেপ্তার করা যায় না। আর তার গ্রেপ্তারটা হবে ভিন্ন, অন্য 10 জনের গ্রেপ্তার, রাষ্ট্রপতির গ্রেপ্তার একরকমের না। হয়তো বা তার বাসায় একটা গ্রেপ্তার, ওইটাকেই হাউস অ্যারেস্ট দেখাবে, অথবা ঢাকার বাইরে বা একটা নির্দিষ্ট জায়গার বাইরে যেতে পারবে না, ওইটাই উড বি ওয়ান কাইন্ড অফ অ্যারেস্ট। দর্শক, জামাত ইসলামী ব্যাংক নিয়ে সর্বপ্রথম এই দেশ থেকে নিষেধাজ্ঞাটা আদায় করবে। বিভিন্ন সোর্স বলছে, যদিও বিএনপির এস আলম অংশ সিরিয়াসলি শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দিতে চাচ্ছে, বিএনপির আরেকটা অংশ তাকে আটকাতে চাচ্ছে। এই সব পরিস্থিতি একত্র করলে মিনিমাম শাহাবুদ্দিন চুপ্পুর দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে, এতে বিএনপিরও একটা অংশ চায়। এখন এস আলম অংশ যদি দেশ থেকে নিষেধাজ্ঞাটা উঠিয়ে দিতে পারে, বা এটা যদি না আসে, এটা ঠেকাতে পারে, দ্যাট উড বি ডিফারেন্ট। বাট সো ফার দেশ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোরালো আলোচনা। বিভিন্ন মহলে ভেসে বেড়াচ্ছে একাধিক সম্ভাব্য নাম, চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। তবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কার অবস্থান সবচেয়ে শক্তিশালী, আর কোন কোন নাম সবচেয়ে বেশি আলোচনায়, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 24 জুলাই পদত্যাগ করেছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রায় 3 বছর 3 মাস পর তিনি পদত্যাগ করেন। এদিকে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আর এরপর থেকে শুরু হয়েছে নতুন প্রশ্ন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সে অনুযায়ী আগামী 24 অক্টোবরের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা শুরু হয়েছে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থীকে ঘিরে। বিভিন্ন মহলে একাধিক নাম নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। 25 জুলাই বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দলের অবস্থান নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তই হবে চূড়ান্ত। তবে সম্ভাব্য কোনো প্রার্থীর বিষয়ে তিনি কোনো ইঙ্গিত দেননি। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা অবশ্য নতুন নয়। গত ফেব্রুয়ারি নির্বাচনের পর সরকার গঠনের সময় থেকেই সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে দলটির ভেতরে কৌতূহল ও আলোচনা চলছিল।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর বিএনপি নেতাকর্মীদের আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে বর্তমান স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দেশের রাজনৈতিক ইতিহাস বলছে, পঞ্চম জাতীয় সংসদের স্পিকার আব্দুর রহমান বিশ্বাসও পরে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে অনেকের ধারণা 7 বারের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদও হতে পারেন বিএনপির শীর্ষ নেতৃত্বের অন্যতম পছন্দ। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির বিষয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং রাষ্ট্রপতির বিষয়ে এবং রাষ্ট্রপতিকে নিয়ে যে অসংখ্য চাঞ্চল্যকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, এগুলো নিয়ে আপনার মন্তব্য কি, এবং রাষ্ট্রপতির সর্বশেষ অবস্থা কি হোক, এটা আপনারা কি চান? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।